রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সুপ্রিয় দর্শক, মুখোমুখি পডকাস্টের আজকের আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে বাংলাদেশের চলমান ঘটনাবলী এবং আন্তর্জাতিক নানা ইস্যুতে সম্মানিত অতিথিদের সঙ্গে আলোচনা করি। আজ আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি এবং যিনি শত ব্যস্ততার মধ্যেও আমাদের আমন্ত্রণ গ্রহণ করে কৃতজ্ঞ করেছেন, তাকে পরিচয় করিয়ে দেওয়ার তেমন কিছু নেই। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামাতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সেক্রেটারি জেনারেল ডক্টর রেজাউল করিম। মোহতারাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করব। আপনি একজন রাজনীতিবিদ। বাংলাদেশের নির্বাচন নিয়ে এখন কথাবার্তা হচ্ছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের একটা সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছেন। বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশনটা হবে। তো এর আগে আমরা দেখেছি আপনাদের একটা প্রধান দাবি হচ্ছে নির্বাচনের আগে সংস্কার এবং বিচার এগুলো আগে হতে হবে, কারণ এগুলোর প্রায়োরিটি নির্বাচনের চেয়ে বেশি। নির্বাচনও গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা বিগত 1 বছর ধরে এই সরকারের যে পারফরমেন্স দেখেছি, তাতে কি মনে হয় আগামী 6 মাসের মধ্যে সেই সংস্কার এবং বিচার কতটুকু করা সম্ভব এবং কতদূর সেটা এগিয়ে যেতে পারবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। দেখুন, বাংলাদেশের যেই জুলাই বিপ্লব আমরা যেটাকে বলি 37 জুলাই, এর মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে, এই বাংলাদেশে বিগত দিনে যেই ফ্যাসিবাদী কার্যক্রমের মাধ্যমে এখানে মানুষের কনস্টিটিউশনাল রাইটগুলো, মানুষের সকল অধিকারগুলোকেই বলা যায় বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষুণ্ণ করেছে, অধিকার হরণ করেছে। আপনি যেটি বলছেন সেটি হচ্ছে, এটি কিন্তু প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে আছে। তিনি বলছেন যে আমাদের উই হ্যাভ 3 রেসপন্সিবিলিটি। নাম্বার 1 সংস্কার, নাম্বার 2 হচ্ছে ট্রায়াল, নাম্বার 3 হচ্ছে ইলেকশন। বাংলাদেশের মানুষ কিন্তু শুধুমাত্র নির্বাচনের জন্য কিন্তু রক্ত দেয়নি। ছাত্র জনতার এই অভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে। সুতরাং আমাদের শুধুমাত্র প্রায়োরিটি ওয়ার্ক একটা ইলেকশন, এটা আপনি বলতে পারেন এটা হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। কিন্তু এর আগের যে 2টি কাজ, সেটি হচ্ছে এখানে এই যে বিগত দিনের যে বন্দোবস্তের মাধ্যমে এই সরকার এখানে বিভিন্ন নিয়ম নীতি করে এখানে যেই কাজটি করেছে সেগুলোকে সংস্কার করতে হবে। এবং বিশেষ করে পুলিশ এবং র্যাব তারা স্বীকার করেছে যে তারাই কিন্তু আইনাগর তৈরি করেছে সরকারের নির্দেশে। এগুলো আজকেও আপনি দেখবেন যে এনএসআই এর রয়ের কানেকশন এবং আমাদের বিভিন্ন জায়গায় এই প্রতিবেশী রাষ্ট্রের যেই আধিপত্য বিস্তার, এগুলোর বিরুদ্ধে মানুষ কিন্তু অবস্থান নিয়েছে। একই সাথে মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে যেমনি লড়াই করেছে, আবার মানুষের টার্গেট পয়েন্ট ছিল কিন্তু ইন্ডিয়া। কারণ ইন্ডিয়াই কিন্তু প্রচ্ছন্নভাবে, প্রত্যক্ষভাবে এই বিগত দিনের এই ফ্যাসিস্ট সরকারকে তারা কিন্তু টিকিয়ে রেখেছে। সুতরাং সেই জায়গাগুলোকে যদি আপনি রিফর্ম করতে না পারেন, তাহলে আপনার ওই আগেরটাই হবে। এই জন্যেই এখানে আর ট্রায়াল তো অবশ্যই হতে হবে, যে এখানে যারা অন্যায় অবিচার করেছে, শিশু 450 মতো শিশু, অসংখ্য মানুষ চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, প্রায় 40,000 যুবক তরুণের আজকে পঙ্গু হয়েছে, প্রায় কয়েক হাজার মানুষের যে শাহাদাত, আমি আজকে তাদের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে সর্বোচ্চ মর্যাদা কামনা করি। আজকে আপনার স্টুডিওতে আসলে আমি আসতে পারতাম না যদি এই বিপ্লব না হতো। সুতরাং এই যে বিরাট একটা স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসকে যদি আপনি একটি মানে কি বলে, যেটাকে আমরা বলি লিগ্যাল ফ্রেম, এর মধ্যে না নিয়ে আসেন, অর্থাৎ সেটাই হচ্ছে সংস্কারের কার্যক্রমের ঐকমত্য কমিশনে যেটা হয়েছে, সেখানে
এখানে আপনি কি যদি এটা লিগ্যাল ফ্রেমে ওয়ার্কের মধ্যে না আনেন, তাহলে এক সময় কিন্তু এই ইউনূস সরকারেরও কিন্তু বিচার হবে এবং তাকে কিন্তু বিচারের মুখোমুখি হতে হবে। কারণ যে কোনো রেগুলেশনের পরে আপনি সেই দেশের বিপ্লব এবং বিপ্লবীদেরকে কি নামে মানে ল ফ্রেমের মাধ্যমে তাকে মর্যাদা দেবেন, সেটা যদি না হয় তাহলে এটা কিন্তু বিরাট, একদিকে যেমনি তাদের ঐতিহাসিক অবদানকে অবজ্ঞা করা হবে, আরেকদিকে তাদেরকে শঙ্কার মধ্যেও ফেলে দেবে। সুতরাং আমাদের প্রত্যাশার জায়গা হচ্ছে যে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করবার জন্যে বিফোর আপনাকে সংস্কার এবং এই ট্রায়াল, এই আমাদের ঐক্যমত্য কমিশনের যে আলোচনা, এগুলোকে একটি ফ্রেমের মধ্যে নিয়ে এসে আইনানুগ জায়গায় নিয়ে গিয়ে আপনাকে ইলেকশনে যেতে হবে। সেটা যে বাংলাদেশ জামাত ইসলামীর দাবি। জি, আপনি সুন্দর কথা বলেছেন। আপনি রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন আপনার আলোচনার মধ্যে। তো আমরা যে রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশে এতদিন দেখে এসেছি, সেখানে দেখেছি যে ইলেকশনের আগে অনেক কথা, অনেক প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলো দেয়, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তারা আর ওই প্রতিশ্রুতিগুলো রক্ষা করার চেষ্টা করে না, তারা তাদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করে এবং সেই স্বার্থ রক্ষা করতে গিয়ে প্রয়োজনে আইন পরিবর্তন করে, এমনকি সংবিধানেও হাত দেয় তারা। তো এখন ধরুন আমরা মনে করছি যে নির্বাচনের আগে এরকম একটা লিগ্যাল ফ্রেমের মধ্যে আপনি জুলাই বিপ্লবকে নিয়ে আসলেন, বর্তমান সরকারকে নিয়ে আসলেন, সব কিছু করলেন, কিন্তু নতুন সরকার ক্ষমতায় এসে সেই লিগ্যাল ফ্রেমটাকে কি লিগ্যাল ফ্রেমের মধ্যে রাখবে, নাকি সে পার্লামেন্টে গিয়ে আবার অন্য কিছু করবে? এইরকম আশঙ্কা আছে কি না? না, এরকম শঙ্কা তো থেকেই যায়। এই শঙ্কা থেকেই তো আজকে ইলিগাল ফ্রেমের আলোচনা হচ্ছে। ইউনূস সাহেব যেটা বলেছেন যে নির্বাচিত সরকার এটি করবে, এটি কিন্তু দেশের মানুষের বলা যায় যে আপনি পিপল উইলস আমরা যেটাকে বলি, জনগণের অভিপ্রায়। এই জনগণের অভিপ্রায় মানে কিন্তু এটাও একটা আইন। আপনি যদি আজকে ইউনূস সাহেবকে আমরা যে সরকার অন্তর্বর্তীকালে, এটি কিন্তু আমাদের কনস্টিটিউশনে নাই। আমাদের এখানে কেয়ারটেকার ছিল, আমাদের এখানে নির্বাচিত সরকার ছিল। তাহলে এই সরকারকে, অর্থাৎ আমরা যদি বলি নিউ বর্ন এই গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেবের, তাহলে এটাকে আমরা কি নামে ডাকবো, অথবা এক সময় তাকে কি নামে ডাকা হবে, তাহলে তার নামটা তাকেই রাখতে হবে, অর্থাৎ এই সরকারকে রাখতে হবে। সুতরাং সেই জায়গাটা সরকারকে বুঝতে হবে। দ্বিতীয় হচ্ছে, আমি যেটা একটু আগেও বলেছি যে এখানে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু আমাদের একটা ঐক্যমত হয়ে গেছে। এখন ঐক্যমত কমিশন অনেক আলোচনা হচ্ছে, নো ডাউট এটা হতে হবে, যেহেতু এটা রিটেন পেপার হবে, কিন্তু আমাদের ঐক্যমত একটা হয়েছে যে আমরা সবাই কিন্তু এই গুম, খুন, অন্যায়, অবিচার, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। সেই জায়গা থেকে বর্তমান সরকারকে এই উদ্যোগটা কিন্তু নিতে হবে। আপনি যেটা বলেছেন, নির্বাচনের আগে কিন্তু রাজনৈতিক সরকারগুলো অনেক পথ, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী পর্যন্ত ক্ষমতায় যায়নি, আমরা পার্ট অফ গভর্নমেন্ট ছিলাম। আমি গতকালকেও বলেছি যে বাংলাদেশের হিস্ট্রি এটা, যে আমাদের দুইজন মন্ত্রী আমির জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহেমাহুল্লাহ এবং শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহেমাহুল্লাহ, তারা কিন্তু 3টি রুগ্ন মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এটাকে একটা মানে সুপার আপার লেভেলে তারা নিয়ে গেছেন তাদের অনেস্টি, ইন্টিগ্রিটির মাধ্যমে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমাকে যে একজন বিচারপতি বলেছেন, তিনি একটা গবেষণা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, তিনি আমাকে বলেছেন যে আমার গবেষণায় এই পর্যন্ত বাংলাদেশে যে 1 ডজনও অনেস্ট মিনিস্টার তিনি খুঁজে পান নাই। তিনি কয়েকজনের কথা বলেছেন, নাম ধরে বলেছেন, আমি কয়েকজনকে চিনি না। তিনি বলছেন তার মধ্যে তোমাদের 2 জন আছে। তার মানে হলো বাংলাদেশের আজকের সংকটটা হচ্ছে, প্রধানতম সংকট হচ্ছে দুর্নীতি। বাংলাদেশের প্রধানতম সংকট হচ্ছে আপনার দুঃশাসন। কারণ ক্ষমতায় যে যায়, ওই যে বলে না, যে যায় লঙ্কা সে হয় রাবণ। সুতরাং এই জায়গাটা, এই যে মাইট ইজ রাইটের যে জায়গাটা, আমরা মনে করি এখন যদি এটাকে একটা মানে ফ্রেমওয়ার্কের মধ্যে না নিয়ে আসা হয়, তাহলে পরবর্তী সরকার যারাই আসবে তারাই কিন্তু নিজের বন্দোবস্তের জন্য
তখন কিন্তু অন্য পথে হাঁটতে পারে। সুতরাং আপনি যেটা বলছেন এটা সত্যি যে মানুষ তার ক্ষমতা যখন পায় তখন ক্ষমতা কিন্তু তাকে স্বৈরাচারী করে। আজকে হয়তো যারা এখন আছেন তারাই হয়তো কেউ স্বৈরাচারী এখনই না, আবার কেউ কেউ স্বৈরাচারী হয়ে উঠছেন মানে ক্ষমতার কল্পনা করে। আজকের বাংলাদেশ বিপ্লবোত্তর আজকের তো এরকম হওয়ার কথা ছিল না, যে মানুষ বিগত দিনে যে কষ্টগুলো পেয়েছে সেগুলো কিছু কিছু রিমুভ হয়েছে। যেমন রাষ্ট্র কাউকে গুম করে না, রাষ্ট্র কাউকে নির্যাতন করে না, কিন্তু রাষ্ট্র হয়তো তার অধিকার দিতে পারে না। কিন্তু রাজনৈতিক অনেক দল তারা কিন্তু চাঁদাবাজি, লুণ্ঠন, দখল এগুলোর মাধ্যমে মানুষকে বিগত দিনের যাতনাটাই দিচ্ছে। আমার দেশে একটা রিপোর্ট করেছে যে রেট কিন্তু আগের থেকে বেশি। তাহলে এটা কি ভূত পেতনি নেই? অবশ্যই এখানে কেউ না কেউ সেটি নিজেকে কল্পনা করছে ওই পাওয়ারের জায়গায়। অনেকে থানা থেকে লোক ছুটি নিয়ে আসছে, মোপ করছে, অনেকে কিন্তু থানা ঘেরাও করছে, ঘোষণা দিচ্ছে। ভোট কেন্দ্রে গেলে বিএনপির একজন তো বলেই ফেলছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে সেখানে সে ভোট কেন্দ্রে থেকে এমনি ফিরে আসবে। এটা মনে করার কোনো কারণ নেই। এই যে অপিনিয়নগুলো এগুলো কিন্তু ফেসিবাদের গন্ধ আপনার আচরণে, কথায়, ভূমিকায় যদি মানুষ আবার পায় তাহলে মানুষ কিন্তু আপনার কথায় আশ্বস্ত হতে পারছে না। এই জন্য যতই বলা হচ্ছে বিগত আগামী সরকার করবে, মানুষ আশ্বস্ত না। কারণ মানুষ আশ্বস্ত তার তো কর্মের মাধ্যমে হইতে হবে। সেই জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী 53 বছরে এখানে মানুষ যে তার অধিকার পায়নি, আমরা এই দেশের মানুষ যদি আমাদেরকে সমর্থন জানায় তাহলে ইনশাল্লাহ সেরকম একটা বাংলাদেশ তৈরি করবার জন্য আমরা সকলে মিলে আমরা চেষ্টা করব। সেই পরিকল্পনা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী অগ্রসর হচ্ছে। ইনশাআল্লাহ আমরাও সেই আশা করছি, ইনশাআল্লাহ সেরকম একটি বাংলাদেশ আমরা পাবো। আমরা সংস্কারের পরে একটু নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলি। নির্বাচন পদ্ধতি নিয়ে সাম্প্রতিক সময়ে কথা হচ্ছে এবং আপনি নিজেও দুদিন আগে এক সমাবেশে বলেছেন যে যেন তেন পদ্ধতির নির্বাচনের স্বপ্ন আর কেউ দেখবেন না, এবং আপনারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলছেন। এবং শুধু আপনারা না, আরও নবগঠিত এনসিপি সহ আরও কয়েকটি দল পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে। কিন্তু বাংলাদেশের জনগণের কাছে কিন্তু এই শব্দটা নতুন, আনকোড়া। তারা বুঝতে চায় আসলে পিআর পদ্ধতিটা কি, এটা একটু বুঝিয়ে বলবেন। ধন্যবাদ। একটু আগে আমি বলেছি যে কেয়ারটেকার সরকার বাংলাদেশ যখন এই ফর্মুলা বাংলাদেশ জামাত ইসলামী দেয় অধ্যাপক গোলাম আজম, তখন কিন্তু এটাও কিন্তু নতুন ছিল এবং বাংলাদেশে অলমোস্ট তখন এটার ব্যাপারে অনেক নেগলেক্ট করে অনেক দল থেকে কিন্তু কথা বলা হয়েছে যে বাংলাদেশের নিরপেক্ষ লোক কে, শিশু এবং পাগল, এটা কিন্তু বলা হয়েছে। এবং কিন্তু পরবর্তীতে দেখা গেল এটা শুধু পপুলারে হয়নি, কনস্টিটিউশনের অধিভুক্ত হয়েছে এবং অন্যান্য রাষ্ট্রগুলো আজকে প্রতিবেশী রাষ্ট্র পৃথিবীর অনেক জায়গায় কিন্তু কেয়ারটেকার পদ্ধতি চালু হয়েছে। আছে পিআর পদ্ধতিটা বাংলাদেশ থেকে এটা গঠিত হয়নি, কি যেমন কেয়ারটেকার সরকারের অনেকটাই উদ্ভাবক কিন্তু কিছুটা আমরা, কিন্তু পিআর পদ্ধতির উদ্ভাবক আমরা না। পিআর পদ্ধতির উদ্ভাবক হচ্ছে পৃথিবীর অনেক উন্নত দেশগুলো, যেগুলোতে পিআর পদ্ধতি এখন চালু আছে। 133টা দেশে পিআর পদ্ধতি, সেমি পিআর পদ্ধতি আছে। পিআর পদ্ধতির অনেকগুলো সিস্টেম আছে, যেমন আপনি একই পদ্ধতিতে সব জায়গায় নেই। সেখানে যেমন আপনি কত পার্সেন্ট ভোট পেলে কত পার্সেন্ট সেখানে অংশগ্রহণ, যেমন 1% ভোট পেলে আপনি সংসদে যেতে পারবেন, কিন্তু আপনি এটাকে যদি 5% করে দেন, 3% করে দেন, এগুলো মানে অনেকগুলোই কিন্তু ডিসকাশনাল ম্যাটার। আপনি একবারেই একটা দল বা একটা পদ্ধতি এটাকে একবারে রিসিভ করে ফেলবে, এটা হতে পারে না, হয় না। তো পিআর পদ্ধতির ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে বাংলাদেশের যে প্রফেশনাল যে রিপ্রেজেন্টেশন, এটা মানুষ তার সবার অংশগ্রহণটা 1 নম্বর সুযোগ পাবে। 2 নম্বর যে আমাদের দেশের মানুষ কি বলে, যেমন আমি একটা লক্ষ্মীপুর 3 আসনে ইলেকশনের জন্য আমি চেষ্টা করছি, কাজ করছি, জনগণের কাছে যাচ্ছি। মানুষ মনে করে যে আমি যদি আমার ভোট অর্থাৎ অমুককে দেই আর অমুককে না দেই, তাহলে অমুক যদি হয় আর অমুক না হয় তাহলে আমার ভোটটা কিন্তু পচে গেল, অর্থাৎ এটা নষ্ট হয়ে গেল। পিআর পদ্ধতিতে এটা মুক্ত থাকবে। তাহলে এই যে টানটান উত্তেজনা যা আমার প্রার্থীকে এখানেই বিজয়ী করতে হবে আর না হলে তো সে বাদ হয়ে গেল, এইটা থেকে জাতি মুক্ত পাবে। অর্থাৎ ভোট দেয়া হবে দলকে, প্রতিটি ভোট এখানে মূল্যবান, এক্স্যাক্টলি। অর্থাৎ আপনাকে ভোটটা দেওয়া হবে দলকে। সে বলবে যে না, আমি যদি
একটা ভোটও আমার দলকে বাড়াইতে পারি, তাহলে কিন্তু আমার দল এই সংখ্যার ভিত্তিতে সারা দেশ থেকে কিন্তু সংসদে যাবে। নাম্বার 2 হচ্ছে যে অনেকে বলে তাহলে কাকে ভোট দেওয়া হবে, না, মানুষের তালিকা আগে প্রকাশ করা। যেমন আমাকে কালকে চ্যানেল 24 বলছে যে আপনারা তাহলে এটাতে তো কোনো ব্যক্তি থাকলো না। আমি বলছি না, কেন থাকবে না? বাংলাদেশ জামাত ইসলামী যদি ইলেকশন পিয়ার পদ্ধতির আগে, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী তার তালিকা প্রকাশ করবে, এখানে 1 নম্বরে থাকবে ডক্টর শফিকুর রহমান। তাহলে উনি কেমন মানুষ এটা দুনিয়ার মানুষ জানে। ঠিক অন্য দলগুলো তারা তাদের নেতৃত্বকে এইভাবে তারা ডিজাইন করবে যে আমরা যদি এত আমাদের এই 300 জনের তালিকা আমরা উপর থেকে আমাদের সংখ্যার ভিত্তিতে আমরা পাব। নাম্বার 3 হচ্ছে কোথায় হবে মানে সেই এলাকাগুলোতেই এই সংসদ সদস্যরা হবে। সুতরাং এইটাতে কোনো জটিলতা নেই। নাম্বার 3 হচ্ছে যে এই পিয়ার পদ্ধতির মাধ্যমে যে সুবিধার অংশটি, অর্থাৎ ছোট ছোট দলগুলোকে যে নেগলেক্ট করা, তারা যে তাদের প্রতিনিধিত্বের তাদের বক্তব্যের জায়গাটি তুলে ধরতে না পারার যে ব্যর্থতা, সেটা পাবেন। আবার অনেকে বলছেন যে পিয়ার পদ্ধতির মাধ্যমে অনেকে চলে আসবে। না, অনেকে চলে আসার কোনো সুযোগ নেই। যে দেখুন, ইলেকশন কমিশন থেকে পরিচালিত, অর্থাৎ এখন যতগুলো দল ওখানে নিবন্ধিত মার্কা পাবে তারাই কিন্তু মানে তাদের দলকে মানুষ ভোট দেবে। বিষয়টা মোটেও এরকম না যে আমাকে কিছু লোককে এরকম খারাপ লোককে মানুষ ভোট দিয়ে দিল, সে বলবো যে তাহলে আমাকেও এতজন দিছে, আমাকে একটা দেন। বিষয়টা তো এরকম না। অর্থাৎ নির্বাচন কমিশনে নিবন্ধিত, অর্থাৎ যাদেরকে সুযোগ দেয়া হবে তারাই কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, তাদের তালিকা প্রকাশ করা হবে এবং এর ভিত্তিতে দলকে মার্কাকে তারা ভোট দেবে। বিএনপি ব্যতীত বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই আমাদের 19 তারিখের জাতীয় সমাবেশ এবং সর্বশেষ যেগুলো আমরা করেছি, সবার বক্তব্য কিন্তু খুব ক্লিয়ারলি এসে গেছে যে আমরা পিয়ার পদ্ধতি চাই। এখন সেটাকে আমরা মনে করি এটা ডায়লগ ইস্যু, আমরা মনে করি না এটাকে রাস্তায় গিয়ে সমাধান করতে হবে। কারণ রাস্তার সমাধান কি হয় সেগুলো আমরা বিগত দিনেও দেখেছি এবং আন্দোলনেও আমরা দেখেছি। সুতরাং আমরা মনে করি আমাদের ডিসকাস উইথ ডায়লগ ইনসাইড ইন আওয়ার পলিটিক্যাল পার্টিস, আমাদের এগুলোর মধ্যে আলোচনা করে আমরা এই পদ্ধতিটাকে আমরা মনে বেছে নিতে পারি। বুঝতে পেরেছি। তাহলে দেখা যাচ্ছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এটি যেমন আধুনিক এবং এখানে পেশি শক্তি, কালো টাকা মুক্ত এবং প্রত্যেকটি নাগরিক ভোট দিয়ে মনে করবে যে আমি যে ভোটটি দিলাম এই ভোটটি পচে যাবে না, এই ভোটটি মূল্যায়িত হবে। অবশ্যই। এখন কথা হচ্ছে, আপনি যে বললেন যে বিএনপি এটার বিরোধিতা করছে বা সে মেনে নিতে চাচ্ছে না, এরকম একটা পরিস্থিতিতে যদি বিএনপি তার অবস্থানে অনড় থাকে, তখন আপনারা কতটা অটল থাকবেন বা আপনারা কি করবেন? তাহলে নির্বাচনটা কিভাবে হতে যাচ্ছে? দেখুন, আমরা রাজনীতি করি কিন্তু জনগণের জন্য। এখন জনগণের অভিপ্রায়টাকে, পিপল উইলসটাকে আপনাকে ওন করতে হবে। আপনি যদি এটি না করেন তাহলে আপনি পিছিয়ে যাবেন। এই জায়গা থেকে অনেকেই বলছেন এবং অনেক জরিপ বলছে যে বাংলাদেশে প্রতিদিনই একটি দলের কিন্তু জনপ্রিয়তা কমতেছে। এর কারণ হচ্ছে যে আপনি সবটাতে আপনি না, একটাতে শুধু হ্যাঁ, সেটি হচ্ছে একটা নির্বাচন, এটাতে শুধু টিকচিহ্ন আর সব ক্রস। এই যে এখন আপনার ইলেকশন হচ্ছে, ডাকসু, রাকসু, সাকসু, এই অনেক জায়গায় আলোচনা, এইটাতেও কিন্তু তাদের অসহযোগিতা, আপত্তি যে দরকার নাই। আমরা বলেছি যে, আমি গতকালকেও বলেছি যে নির্বাচন কমিশন কিন্তু তাদের স্ট্রেংথ এবিলিটি কি আছে এটা কিন্তু জাতি জানে না। সুতরাং তাদের একটা পরীক্ষা দেওয়া উচিত। দেখেন, আমরা ফাইনাল পরীক্ষার আগে 3টে পরীক্ষা দিই নাকি বলে। তো সুতরাং এই নির্বাচন কমিশনের এবিলিটি কিন্তু আমরা জানি না, তাদের অনেস্টি ইন্টিগ্রিটি সম্পর্কে আমাদের জানা নাই। তো এইটা করবার জন্য আমরা বলেছি যে বাংলাদেশের এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে সকল মানে তৃণমূল পর্যায়ের যে লোকাল গভর্নমেন্ট তারা কিন্তু পালিয়ে গেছে। তো পালিয়ে যাওয়ার কারণে কিন্তু এখন অনেকটাই মানুষ সেবা থেকে বঞ্চিত, তৃণমূলের কোনো গভর্নমেন্ট নাই। তো তাহলে একটা ইলেকশন হোক, তাহলে স্থানীয় নির্বাচনটা হয়ে গেলে তাহলে সেখানের মধ্য দিয়ে জনপ্রতিনিধিও মানুষ পাবে জাতীয় নির্বাচনের আগে, আর এই নির্বাচন কমিশনের একটা পরীক্ষা হয়ে গেল এবং প্রথম রাউন্ডটা হয়ে গেল। বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য এক্স্যাক্টলি সেটা হয়ে যেত, কিন্তু না, বিএনপির হচ্ছে যে তার একটাই লাগবে, সেটি হচ্ছে তার জাতীয় নির্বাচনের মাধ্যমে তাকে ক্ষমতায় যেতে হবে। এখন এই যে আপনার এক রোখা নীতি, কেউ কেউ বলছেন যে ইলেকশনের বিরোধিতা
অন্য দলগুলো করছে। আমরা তো মনে করি যে একটা সংস্কার, বিচার, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশার জায়গা, এগুলোর বিরুদ্ধে যারা অবস্থান নিচ্ছে, আমি মনে করি নির্বাচনকে পিছিয়ে দেয়া অথবা এটাকে লিঙ্গার করা অথবা স্মুথলি না হতে দেওয়ার বিরোধিতা তারা করছে, আমরা না। বরং আমরা সংস্কার, বিচার এবং এই আলোচনার ভিত্তিতে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের দিকে আমরা চাই। আমরা সেই দিকে প্রত্যাশার জায়গা আমাদের। অনেক ধন্যবাদ মোহতারাম। আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বাংলাদেশে শাসন ব্যবস্থা কেমন হবে সেরকম একটি রূপরেখা আপনারা অনেক দিন থেকেই দিয়ে আসছেন। শুরু থেকেই আপনাদের একটি বড় স্লোগান হচ্ছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এবং শরিয়া ভিত্তিক শাসন হবে এরকম একটি কনসেপ্ট জামাত ইসলামের আছে। এখন যাদের মস্তিষ্কে শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা ক্লিয়ার তারা তো জানে, কিন্তু যারা জানে না এবং বোঝে না বা যাদের সামনে কোনো আদর্শ নেই, তাদের মনে কিছু ভুল ধারণা হয়তো রয়েছে। যেমন ধরুন যে জামাতে ইসলামী যখন সরকার গঠন করবে তাহলে প্রত্যেক নারীকে হিজাব পরে বাইরে আসতে হবে, তা না হলে নারীকে ঘরের মধ্যে বন্দি থাকতে হবে। এটি একটি কনসেপ্ট। আরেকটি কনসেপ্ট হচ্ছে চোর পেলেই, কেউ চুরি করলেই ধরে হাত কেটে দেবে জামাতে ইসলামী ক্ষমতায় আসলে। তো এই ধারণা সম্পর্কে আপনার দলের অবস্থান কি? সেই সঙ্গে আপনারা যে মডেলে বাংলাদেশ শাসন করতে চান, এরকম মডেল এর আগে পৃথিবীতে কোথাও ছিল কিনা বা এখন আছে কিনা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, দেখুন, বাংলাদেশ হচ্ছে এটা 90% মুসলমানের দেশ। আমাদের এখানে ফেথ অ্যান্ড বিলিভ, মানুষ হয়তো আমরা এক আল্লাহ বিশ্বাস করি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত, এবং বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী জায়গা যেখানে এক আল্লাহ বিশ্বাসী লোক, এরপরে আমাদের নবীকে ওন করা। হয়তো সে কথার কথা নামাজও পড়ে না, কোনো কোনো ক্ষেত্রে পারে না, অন্য তার অনেকগুলো অসুবিধার কারণে ইসলামের মৌলিক সব অনুশাসন মানতে পারে না, কিন্তু তার বিশ্বাস এবং আল্লাহর রাসূলের প্রতি তার শ্রদ্ধার জায়গায় বিন্দুমাত্র ঘাটতি নেই। এবং আমরা কখনো কখনো এই সমীক্ষায় দেখেছি যে আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ কটূক্তি করেছে, কোরআনের বিরুদ্ধে বলেছে, আমার আপনার আমরা তো নামাজ পড়ি বা ইসলামের কিছু কিছু অন্তত পালন করবার চেষ্টা করি, কিন্তু যে হয়তো নামাজ পড়ে না সে সবার আগে কিন্তু জীবন দেওয়ার জন্য, প্রতিবাদ করার জন্য আসে। বরং সে মনে করে যে আমি যা আগে কিছু করতে পারিনি এখন অন্তত কিছু করি। এই যে এখানে কিন্তু মানুষের সেন্টিমেন্টটা ভেরি হাই ইসলামের প্রতি, তাদের কনসেপ্টটা। সেই জায়গায় আমাদের সোর্স অফ ইন্সপিরেশন হবে হোলি কোরআন এন্ড সুন্নাহ। এবং পৃথিবীতে, আমি গতকালকে রাত্রেও বলেছি যে পৃথিবীতে আনপ্যারালাল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, লাস্ট প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন মদিনায়, এই রাষ্ট্রের উপরে উন্নত রাষ্ট্র পৃথিবীতে আজ পর্যন্ত দেখেও নাই, দেখবে না। নাম্বার 2 হচ্ছে সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কিন্তু সব মানুষের অবস্থান ছিল, কারণ তিনি নিজে এসছেন কিন্তু একটি আইয়ামে জাহিলিয়াতে, যেখানে মানুষের খুন খারাপি, নারীদের হত্যা, রাহাজানি, যেগুলো একবারে একটা ডার্কনেস পিরিয়ড, যেটাকে আমরা বলি অন্ধকারাচ্ছন্ন যুগ। এই জায়গাকে তিনি কিন্তু কোথায় নিয়ে গেছেন? তিনি বলেছেন যে খায়রুল কুরুনি কারনি, যে আমি একদিকে যেমনি একটি অন্ধকার যুগে আসছি, আবার আমি এটাকে আদর্শের মাধ্যমে এত উন্নত জায়গায় নিয়ে গেলাম, এই যুগের উপরে আর পৃথিবীতে অন্য কোনো পিরিয়ডটা তোমরা খুঁজে পাবে। সুতরাং সেই জায়গাটাতে আমাদের অনুকরণীয় আদর্শটার আমরা আল্লাহ রাসূলের রাষ্ট্র ব্যবস্থাটাকে আমরা আমাদের অনুকরণের জায়গায় বানিয়েছি। আজকে পৃথিবীর পক্ষে বিপক্ষে যত মানুষ আছে, কোনো মানুষ কিন্তু কোরআনের একটা বিধানকে চ্যালেঞ্জ করতে পারবে না, কারণ আল্লাহ শুরুই করেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি। পৃথিবীতে আপনি বিজ্ঞান বলেন, ইতিহাস বলেন, এটা পৃথিবীতে কোনো মানুষ আজ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে কোনো মানুষ ডিপ্রাইভড হয়েছে, কোনো মানুষ তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এটাও পাবে না। বরং তিনি শত্রুদের জন্য একটা স্পেস রেখেছিলেন। বরং আল্লাহ রাসূলের রাষ্ট্র ব্যবস্থা যখন পড়ি তখন আমাদেরকে আর খুঁজেই পাই না যে আমরা মানুষের প্রতি যেই সহনশীলতা দেখানো উচিত, পরমত সহিষ্ণুতা থাকা উচিত। দেখুন, আপনি আমাদের কোনো মসজিদে আজ পর্যন্ত, বা যদি ধরেন একটা উদাহরণ আমি, যে কেউ প্রস্রাব করতেছে, এটা দেখলো কেউ, বাংলাদেশের কোনো জায়গায় কেউ মানবে না? আল্লাহ রাসূল তো মেনেছে। একজন লোক মসজিদের মধ্যে প্রস্রাব করতেছে, দেখা যাচ্ছে, আল্লাহ রাসূল
অন্যরা উদ্যত হয়েছে তাকে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ রাসূল কি বলেছে? তাকে কাজটা আগে সম্পূর্ণ করতে দাও এবং তাকে বুঝিয়ে দাও সেজন্য এই কাজ আর না করে। তাহলে এই যে তার মানুষের সাথে যে তার সম্পর্ক, তিনি তার শত্রু ওই মহিলা যে কাটা দিত প্রতিদিন তার পথে, কিন্তু বিপদে যখন আল্লাহ রাসূলের ভয়ে ওই মহিলা তার বস্তা নিয়ে পালাচ্ছে, তখন কিন্তু তিনি তার বস্তাটা তুলে দিয়েছেন। আমাদের এক স্কলার একদিন বললেন যে তোমরা যদি এরকম বস্তা টানতা তাহলে পথে পথে পরিচয় দিতা, কিন্তু আমি জামাত ইসলামের লোক, আমি শিবির করি, কারণ তার পরিচয়টা তুলে না দিলে আমার রাজনৈতিক দলে লাভ হবে কি? ঠিক আছে না? কিন্তু একবারের জন্য বলেন নাই, বরং তিনি ওখানে গিয়ে পৌঁছানোর পরে চলে আসছেন, তখন ওই মহিলা বলছে, এই যুবক, এই কঠিন পরিস্থিতি তুমি যে আমাকে এই সহযোগিতা, তুমি আসলে কে? এই বিপদের এত সঙ্গী তুমি আমার হলে। বলছে, বুড়ি, তুমি যার ভয়ে পালিয়ে আসছো, আমি হলাম সেই মুহাম্মদ। তাহলে এই যে তিনি শত্রুর প্রতি এবং মক্কা বিজয়ের দিন তিনি যে ভূমিকা রেখেছেন, সুবহানাল্লাহ। সুতরাং শত্রুর জন্য সবাইকে ক্ষমা করে দিয়েছেন। বলছে আজকের দিন হচ্ছে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম, ওই যে তার ভাইরা তাকে নদীতে বলে, আজকে সেই তোমাদেরকে আমি একই কায়দায় ক্ষমা করে দিয়েছি। তাহলে পৃথিবীর ইতিহাসে পরমত সহিষ্ণুতা, ভালোবাসা, উন্নত আচরণ, অধিকার, কোনো কিছুর দিক থেকে আল্লাহ রাসূল একদিন আল্লাহ রাসূলের লাইফকে অতিক্রম করতে পারবে। তিনি একদিন রাস্তায় হাঁটছিলেন, এটা বলে শেষ করছি। তিনি একদিন রাস্তায় হাঁটতেছিলেন, তার গলার মধ্যে একটা কালো চাদর পেঁচানো ছিল। পেছন থেকে এক বেদুইন জোরে এসে আল্লাহ রাসূলের চাদর টান দিয়েছে। তিনি যেহেতু সুন্দর ছিলেন, খুব লাল হয়ে গিয়েছে। সাহাবীরা তো খুব উদ্যত হয়েছে তাকে করবে যে তুমি এরকম টান দিয়েছো। আল্লাহ রাসূল পেছনের দিকে তাকানোর পর ওই বেদুইন বলছে, মুহাম্মদ, আমি খুবই ক্ষুধার্ত, আমার খাওয়ার ব্যবস্থা করে, এই জন্য তোমার চাদর টানছি। আল্লাহ রাসূল হেসে দিয়ে বললেন যে তার খাবারের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। আরেকটি ঘটনা এটা আমাকে খুবই আন্দোলিত করে। সেটি হচ্ছে যে একদিন একজন এসে আল্লাহ রাসূলকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অপরাধ করেছি। আল্লাহ রাসূল বললেন, কি অপরাধ করেছে? বলছে, আমি রোজা রেখে আমার স্ত্রীর সাথে দিনের বেলায় সাক্ষাৎ করে আমার রোজা তো ভেঙে গেছে। আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি এই অপশন আছে, এগুলো পূরণ করো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে কঠিন। তাহলে তুমি সাদাকা করো। বললো, ইয়া রাসূলুল্লাহ, সাদাকা করার মতো কোনো সম্পদ আমার নাই। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তুমি অপেক্ষা করো, দেখি কি করা যায়। কিছুক্ষণ পর অনেকগুলো খেজুরের ঝুড়ি যখন আসলো, আল্লাহ রাসূল বললেন, এই অপরাধ করা সেই লোকটা কই, তাকে ডেকে নিয়ে আসো। তো সে আসলো, বললো যে, ইয়া রাসূলুল্লাহ, কি করব? বলছে যে, তুমি এই খেজুরের ঝুড়িটা নিয়ে তুমি সাদাকা করে দাও, তাহলে আল্লাহ যে একটা অপরাধ করছে, আল্লাহ তোমাকে মাফ করে। লোকটা বললো যে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো সাদাকা আমি করব, কিন্তু এই সাদাকা খাওয়ার সবচেয়ে বড় হকদার হইলাম আমি। আমার থেকে আর কোনো এইরকম লোক নাই যে এই সাদাকাটা খাইতে পারে, এটার হকদার আমি নিজেই, সেইটা খাবে। আল্লাহ রাসূল এত বেশি হাসলেন, সাহাবীরা বললেন যে, আল্লাহ রাসূলের মাড়ির দাঁত আমরা দেখি নাই কোনো সময়, তিনি সবসময় মুচকি হাসতেন। কিন্তু ওই দিন আল্লাহ রাসূলের মাড়ির দাঁত পর্যন্ত আমরা দেখে ফেললাম, এই জন্য যে তিনি এতগুলো অপশন দিয়ে যে করলো না, আবার এটা দেওয়ার পরে সে বলল সেটা খাবে, এটা খাওয়ার হকদার। তার মানে কি, তিনি কত বেশি উদার ছিলেন মানুষের প্রতি। সুতরাং সেই আদর্শ যদি এখানে কায়েম হয়, সব ধর্মের মানুষ শান্তিতে থাকতে পারবে। এই লাস্ট এক্সাম্পল ইজ দ্যাট। আল্লাহ রাসূল কিন্তু একদিন বসা ছিলেন, আপনারা সেটা জানেন। একজন ইহুদির লাশ যাচ্ছে, আল্লাহ রাসূল, সাহাবীরা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে গেলেন কেন? এটা তো একজন অস্বীকারী কাফেরের লাশ। আল্লাহ রাসূল বললেন, না, আমি তো সে মানুষ কিনা তার সম্মানে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ, আমি মানুষের সম্মানে দাঁড়িয়েছি। এই যে আমরা বিগত দিনে মন্দির পাহারা দিয়েছি, কি জন্য দিলাম? আমরা দিয়েছি এই জন্য, কারণ বাংলাদেশ যেহেতু আমাদের 90% মুসলমান, এখানে আমাদের এই ভাইদের, হিন্দু ভাই বোনদের এদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, জিম্মাদারি আমাদের। কারণ রাষ্ট্রে কোনো সরকার ছিল না, সে কয়দিন আমরা দলমত নির্বিশেষে মাদ্রাসা, মসজিদ, ইমাম, জামাত ইসলামী আমরা সবাই মিলে পাহারা দিয়েছি। সুতরাং ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহ রাসূলের এই আদর্শভিত্তিক রাষ্ট্র, ইডিওলজিক্যাল স্টেট যদি হয়, তাহলে সব ধর্মের মানুষ, সব মতের মানুষ সবাই কিন্তু শান্তিতে থাকতে পারবে।
কোনো সন্দেহ নেই। সেটি হচ্ছে নারীর মর্যাদা। আমি এটা বলেছি, নারীরা তার সম্মান পাবে, নারীদেরকে কি মর্যাদা দেয়া হয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে যুদ্ধে নিয়ে যেতে চান। এবং নারীদের অধিকার কিন্তু পশ্চিমাদেরও শিক্ষার অধিকার ছিল না, ভোটিং রাইট ছিল না, কিন্তু ইসলাম সকল নারীদেরকে শিক্ষার অধিকার দিয়েছে, তার জন্মগত অধিকার। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রবক্তা কিন্তু একজন মুসলিম মহিলা। এবং মুসলমানদের মহিলারা কিন্তু যুদ্ধ, ব্যবসা, বাণিজ্য, চাকরি বাকরি সব করতে পারবে, কিন্তু তার এনভায়রনমেন্টটা, তার মোটিভেশনটা, তাকে যে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদাটা তাকে বোঝানো হবে। কিন্তু ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, লা ইকরাহা ফিদ্দীন। সুতরাং এখানে কেউ হিজাব পরেই বের হইতে হবে না, তাকে তার মর্যাদার জায়গায় তাকে রাষ্ট্র তার বিভিন্নভাবে তাকে মোটিভেশন দেয়া হবে, কিন্তু আসলে মানুষ ওটাকেই তখন বেছে নেবে, এর বিকল্প চিন্তা তার মধ্যে আসবে না, কারণ সে তার মর্যাদার বুঝতে পারবে। সে দেখবে যে তার মর্যাদা এখানে বেশি, তার অধিকার এখানে সংরক্ষিত, তার মায়ের মর্যাদা, বোনের মর্যাদা পাচ্ছে। সুতরাং সেই জায়গায় নারীরাও সেই পথে বেছে নেবে। দ্বিতীয় একটি কথা আপনি বলেছেন, সেটি হচ্ছে চোরের হাত কাটার। বাংলাদেশে এখন যদি চোরের হাত কাটার আলোচনা হয়, এখন তো চোর ডাকাত দুইটা আছে, তাহলে অধিকাংশ রাজনীতিবিদদের হাত কাটা যাবে এবং অধিকাংশ জনপ্রতিনিধিদের হাত কাটা যাবে, কারণ এরা দুর্নীতির সাথে জড়িত। আর আপনি চুরি ডাকাতি যারা করে, এদের অধিকাংশই কিন্তু জানার পর সে যার অধীনে আছে তার শাস্তির মুখোমুখি হবে। ইসলাম হচ্ছে যে দুটি, একটি হচ্ছে তার তার মধ্যে যে পশুত্ব, অপরাধবোধ, এর মাধ্যমে তার প্রয়োজন নাই কিন্তু সে অপরাধ করে, এটার জন্য শাস্তি পেতে হবে। আর তার প্রয়োজন কিন্তু রাষ্ট্র অথবা সেটা তাকে দিচ্ছে না, তাহলে তাকে শাস্তি তো দূরের কথা, তখন তাকে পুনর্বাসিত করা হবে। এই জন্য চোরের হাত কাটা কাউকেই হবে না, বরং দেখা যাবে অধিকাংশ আমাদের চুরি যারা করেন তারা কিন্তু পেটের দায়ে করেন, তার অধিকারটা অন্যরা লঙ্ঘন, ক্ষুণ্ণ করার কারণে সে অপরাধের সাথে সম্পৃক্ত হয়, পেটের দায়ে হয়, পরিবার চালাতে গিয়ে হয়। এই সকল দায় দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। সুতরাং আমার মনে হয় বাংলাদেশে এই প্রেক্ষাপটে যদি এই বিধান চালু হয়, একজন চোরের হাত কাটার সম্ভাবনা নাই, বরং অধিকাংশ হাত কাটা আওতায় পড়বে হচ্ছে এই যারা ডাকাতি করে, অন্যের দখল করে, চাঁদাবাজি করে, এরা কিন্তু সামর্থ্যবান। সুতরাং এই অপরাধের জন্য তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। আর মোটিভেশন ইজ দ্যাট, মোটিভেশন যখন আপনি পাবেন তখন আর আপনি অপরাধের দিকে পা বাড়াবেন না। এক্ষেত্রে আল্লাহর ভয় মানুষের মধ্যে জাগ্রত হলে মানুষ আর আসলে অন্যায়ের দিকে কখনো হাত বাড়ায় না, এটাই বাস্তব। জি, চমৎকার বলেছেন। আসলে এই সম্পর্কে কিছু ভুল ধারণা মানুষের মধ্যে থেকে থাকতে পারতো, যেটা এখন আশা করি আমাদের এই অনুষ্ঠান দেখার পরে সেই ভুলটা ভেঙে যাবে। আমরা মোহতারাম এবার একটু মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে নজর দিতে চাই। তো মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে এটি একটি স্পর্শকাতর অঞ্চল এবং কৌশলগত অঞ্চল। এখানে আমরা দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে বলে দেখে এসেছি, এবং গত জুন মাসে আমরা সেই উত্তেজনার চরম একটা অবস্থা দেখলাম, ইরান ইসরায়েল যুদ্ধ। তো এই যুদ্ধের সময় বাংলাদেশের কিন্তু আপামর জনসাধারণ মুসলিম রাষ্ট্র হিসাবে ইরানের পক্ষে তাদের মতামত প্রকাশ করেছে, এবং তারা চাচ্ছিল যে ইরান ইসরায়েলকে ভালো রকম একটা শিক্ষা দিক। তো সেই সময় তারা এই কথাটিও বলছিল যে ইরানের যদি এখন পরমাণু অস্ত্র থাকতো তাহলে ইসরায়েল বা আমেরিকা ইরানে হামলা চালানোর সাহস করতো না। এই মতটাকে আপনি কিভাবে দেখছেন? আপনারও কি তাই মনে হয়? প্রথম কথা হচ্ছে, অস্ত্র দিয়ে পৃথিবীর কোনো কিছুকে দমন করা, অস্ত্রের প্রতিযোগিতা, এটাকে আমি কন্ডেম করি পার্সোনালি। কারণ অস্ত্র মূলত আরেকটি লড়াইয়ের জন্ম দেয়, এবং আমি এক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধনীতিকেই সামনে রাখবার জন্য বলবো। দেখুন, আমাদের প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মানুষ খুন হয়েছে, নিহত হয়েছে, কত কোটি কোটি মানুষ কিন্তু নিহত হয়েছে, তার বাস্তুহারা হয়েছে, পঙ্গু হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 50 লক্ষ বর্গ কিলোমিটার এই আদর্শের পতাকা তলে সামিল করলেন, সেখানে কিন্তু খুবই চমৎপ্রদ তথ্য, সেটি হচ্ছে 750 মানুষের জীবন নিতে হয়েছে। তার মানে আপনি চিন্তা করেন যে মানুষের জীবন নেওয়ার মধ্য দিয়ে কোনোদিন শান্তি আসে না, এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্য মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা, প্রথম আমরা মনে করি যে অস্ত্রের মাধ্যমে অথবা তার
পারমাণবিক শক্তির লড়াই যেটি, এটি আমাদের পৃথিবীকে ধ্বংস করে দেবে। এই দিকে না গিয়ে কিন্তু হ্যাঁ, প্রত্যেক রাষ্ট্রের তার সিকিউরিটি, তার প্রোটেক্টিং ক্যাপাসিটি অবশ্যই থাকতে হবে, নো ডাউট। কারণ এটা 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 আল্লাহর নির্দেশ যে তোমরা সেই প্রস্তুতি তোমাদের শত্রুদের মোকাবেলায় তোমরা রাখো। সুতরাং ইরান পারমাণবিক শক্তির অধিকারী হইতে পারবে না, এটাকে আমরা সমর্থন করি না। বরং তার প্রতি যে পরিমাণ থ্রেট রয়েছে, আমেরিকা প্রতিদিন তাকে হুমকি দিচ্ছে, অন্য ইসরায়েল তাকে হুমকি দিচ্ছে। সুতরাং এটা তার রাষ্ট্রের সিকিউরিটি, তার বাউন্ডারি, তার পিপলসের সেই জায়গাগুলো তো অবশ্যই হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটার ব্যবহার নিয়ে হচ্ছে আলোচনা। আজকে ইসরায়েল যে কাজটা, বিশেষ করে আপনি গাজাকে কেন্দ্র করে, আপনি ফিলিস্তিনের ইস্যুটাকে কেন্দ্র করে, ইসরায়েল আসলে একটা অবৈধ রাষ্ট্র। এটাকে রাষ্ট্র তো বলা যাবে না, অবৈধভাবে তারা এখানে দখলদারিত্বের মাধ্যমে তারা উড়ে এসে এখানে জুড়ে বসে, এখন সেটা তারা এই গোটা এলাকার জন্য, গোটা দুনিয়ার জন্য ইসরায়েল এখন একটি সমস্যা। আমরা মনে করি যে ইসরায়েল যেই পদ্ধতিতে যে দমন নিপীড়নের পথ বেছে নিয়েছে, এটার প্রতিবাদ স্বয়ং তার দেশে হচ্ছে, তার পার্লামেন্টে হচ্ছে, আমেরিকায় হচ্ছে, এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বড় বিক্ষোভ হয়েছে। এই জায়গা আমরা মনে করি যে ফিলিস্তিন এবং এটি একটা স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম, তার উপরে যে নিষ্পেষণ আছে, প্রায় কোটি মানুষের মতো আজকে শাহাদাত, জীবন দেয়া এবং বাস্তুহারা। সুতরাং এই জায়গায় তার অধিকার, এটা মানবাধিকারের লঙ্ঘন, এটা সকল নীতি, আইন, সব কিছুর একটা বিরুদ্ধ নীতি পদ্ধতি। এবং বিগত দিনে যে যুদ্ধ ইরানের সাথে সংগঠিত হয়েছে, ইরান আসলে এর মধ্য দিয়ে যে সহনশীলতার পরিচয় দিয়েছে আমি মনে করি। এবং ওরা কিন্তু গুপ্তচর পদ্ধতি, আমরা যেটা জেনেছি সেই পদ্ধতিতে এখানে সে কাজগুলোর উদ্যোগ তারা নিয়েছে। কিন্তু ইরানের যে মানুষের এটার প্রতি যে সমর্থন ছিল, এবং তারা অন্যায়ের বিরুদ্ধে তাদের নিজেদের বাঁচবার জন্যে যে উদ্যোগ নিয়েছে, এটা তাদের রাইট। এবং সেই জায়গায় এসে তারা, আমি মনে করি তাদের সেই কৌশলগত নীতি, গোটা পৃথিবীর মানুষের, মুসলিম রাষ্ট্রগুলো, অন্য রাষ্ট্রগুলো তাদের প্রতি যে সমর্থন, এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে আসলে অন্যায় করে কিন্তু কেউ কোনো কিছুতে সমাধান করা যায় না। হত্যা এবং যুদ্ধ কোনো কল্যাণ বয়ে নিয়ে আসে না। এই জন্য আমরা গোটা মধ্যপ্রাচ্যের যে পদ্ধতিটা, যে ফিলিস্তিনকে কেন্দ্র করে, এটির একটি আশু সমাধান আমরা কামনা করছি। এবং এখানে মানুষের যে অধিকার, সে অধিকারই ফিরিয়ে দেয়া হবে। এবং এই ক্ষেত্রে আমেরিকা তার যথার্থ ভূমিকা, একশোখা নীতি, ইসরায়েলের প্রতি তার যে অন্যায় সমর্থন, এটি না করে বরং এখানে মানবতা, সেটির প্রতি নজর দিয়েই, এবং গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্রের যে সেন্টিমেন্ট, সেটার প্রতি ভূমিকা রেখে তারা কাজ করবে। আমরাও সেরকমই আশা করছি। আমরা অল্পের মধ্যে শেষ করে দেব। সেটি হচ্ছে যে গাজা উপত্যকায় 2 বছর ধরে ইসরায়েল যে পাশবিকতা চালাচ্ছে, আপনি আপনার আলোচনায় নিয়ে এসেছেন, সেখানে প্রতিদিনই 50 জন, 100 জন, 150, 200 জন মানুষকে তারা হত্যা করছে অস্ত্রের মাধ্যমে। এবং সাম্প্রতিক সময়ে ক্ষুধার তাড়নায় তারা মারা যাচ্ছে, ইসরায়েলের অবরোধের কারণে, দুর্ভিক্ষে সেখানে মানুষ মারা যাচ্ছে। কিন্তু এই যে নৃশংস বর্বরতা সেখানে চলছে, এবং আমরা আলোচনা করছি মুসলিম বিশ্বের সাধারণ মানুষের মধ্যে এই গাজার মুসলমানদের প্রতি সহানুভূতি রয়েছে, কিন্তু মুসলিম দেশগুলোর রাষ্ট্রনায়করা, বিশেষ করে আরব দেশগুলোর যে শাসকরা, তাদের তো এখানে এগিয়ে আসা উচিত ছিল, কিন্তু তারা সেভাবে এগিয়ে আসতে পারছে না কেন? মানে তাদের আসলে মুসলিম বিশ্ব কি করতে পারে এখন গাজা পরিস্থিতির জন্য? অবশ্যই আপনি যেটা বলেছেন লাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আরব দেশগুলোর ভূমিকাটা এখানে বড় ধরনের প্রশ্নবিদ্ধ। তারা কিন্তু তাদের, আমি জানি না, তারা ক্ষমতা অথবা পরিবর্তন এগুলো আল্লাহর পক্ষ থেকে না হয়ে অন্য কেউ করে দেয়, এরকম একটা বিশ্বাসজনিত মানে একটা অপরাধে অথবা কর্মের মধ্য দিয়ে তারা ভোগে বলে আমাদের কাছে মনে হয়। তাদের এই জায়গায় কার্যকর ভূমিকা রাখা উচিত। আজকে যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি এই ব্যাপারে যথার্থ ভূমিকা রাখতেন, বিশেষ করে মিশর, বিশেষ করে মধ্যপ্রাচ্যের আরও দেশগুলো, এটা তো লাগোয়া দেশ, তাহলে কিন্তু আজকের এই অবস্থার দিকে যেত না। সুতরাং এই দায়িত্ব অবশ্যই মুসলিম নেতৃত্বের আছে। আমরা এখনও প্রত্যাশা করব যে ওআইসি সহ মুসলিম দেশগুলো এই অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে তারা কথা বলবে,
রুখে দাঁড়াবে এবং এই ব্যাপারে একটা কার্যকর ব্যবস্থা বিহিত সলিউশন তারা বের করবে। জি, আপনি যে আশা ব্যক্ত করলেন সেটি তো হওয়া উচিত, কিন্তু যদি মুসলিম বিশ্ব, বিশেষ করে আরব দেশগুলো, আমরা বিশেষ করে সৌদি আরব এবং পাশে আপনি মিশরের কথা বললেন, জর্দান আছে এখানে, তো এরা যদি এখন গাজার পাশে না দাঁড়াতে পারে, মানে তাদের ভাব দেখে মনে হয় যে হামলাটা তো ইসরায়েল আমাদেরকে করছে না, কিন্তু ইসরায়েল যদি গাজাকে সম্পূর্ণ করায়ত্ত করে ফেলতে পারে, যেটা সে এখন চাচ্ছে, তারপরে কি ইসরায়েল এখানে থেমে থাকবে, নাকি এই আরব দেশগুলোতেও সে হামলার বিস্তার ঘটাবে? তার অতীত ইতিহাস কি মনে হয়? ইসরায়েল আসলে, আমি একটু আগেও বলেছি যে গোটা মধ্যপ্রাচ্যের জন্য, গোটা দুনিয়ার জন্য একটা ক্যান্সারের মতো, রাষ্ট্রটাই ক্যান্সারের মতো। সুতরাং সে যদি তার ব্যাপ্তি ছড়াতে পারে, তাহলে শুধু আপনাকে না, আমাকে না, এটা গোটা এই দুনিয়ার জন্য, মধ্যপ্রাচ্যের জন্য একটা অশান্তির কারণ হবে। এই জন্যে তাকে এখনই কিন্তু আপনাকে স্টপ করে দিতে হবে। যদি তার গাজা কিন্তু না, এবং এই ফিলিস্তিনে কারা কারা সহযোগিতা করছে সেইটাকে লক্ষ্য করে ইরানের সাথে যুদ্ধে জড়িয়েছে এবং এখানে হামলা হয়েছে। সুতরাং আপনি যদি অন্যায়ের প্রতিবাদ না করেন, তাহলে সেই অন্যায়ের মুখোমুখি আগামীকালকে আপনাকে হতে হবে। আমরা মনে করি আরবের মুসলিম বিশ্বগুলো সেটাকে বুঝি, যেটা রাষ্ট্রগুলোর কথা আপনি বলেছেন, আমি রিপিট করতে চাই না, সেগুলো তারা উপলব্ধি করে ঐক্যবদ্ধভাবে তারা এই অন্যায়ের প্রতিবাদ করবে, ভূমিকা রাখবে, এবং শুধু না, তারা ডায়ালগের মাধ্যমে, আলোচনার মাধ্যমে তারা এটির একটি সমাধানের কার্যকর উদ্যোগ বের করবে। আমরা সেটা প্রত্যাশা করি। ইনশাআল্লাহ সেটি হবে বলে আশা করছি। আরেকটি প্রশ্ন করি, সেটি হচ্ছে যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো, জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা যারা মানবাধিকারের কথা বলে, এমনকি একটা কুকুরের অধিকার নিয়েও তারা সোচ্চার, কিন্তু গাজা উপত্যকায় যে এভাবে নারী শিশুদেরকে, নিরপরাধ নারী শিশু নির্বিশেষে সবাইকে হত্যা করা হচ্ছে, এই ব্যাপারে আন্তর্জাতিক আইনকেও আমরা সক্রিয় হতে দেখি না, বা জাতিসংঘের মতো যেসব সংস্থা আছে তারাও শুধুমাত্র বক্তৃতা, বিবৃতি এবং নিন্দার মধ্যেই তাদের কথাবার্তা, তাদের অ্যাকশন সীমাবদ্ধ রেখেছেন। এই আন্তর্জাতিক সংস্থাগুলো এই আচরণটাকে আপনি কিভাবে দেখছেন? আমাদের এখানে ডাবল স্ট্যান্ডার্ড নীতি, যেটাকে বলে ডুয়েল রোল, এটাই হচ্ছে। অর্থাৎ আমার জন্য একরকম, আপনার জন্য একরকম। আমি যদি আপনার পক্ষের শক্তি হই তাহলে একরকম, আর আপনি যদি ওই যে বলে না যে মুসলমানদের কোনো মানবাধিকার থাকতে নেই, তো সুতরাং এটাই হচ্ছে আর কি। জাতিসংঘ তার কাগজে কলমে বিবৃতির মধ্যেই আছে, এবং অন্যান্য যেই অর্গানাইজেশনগুলো তারাও অনেকে কিন্তু এটার মধ্যেই রেখেছে। আমরা মনে করি যে না, এটা না হয়ে তাদেরকে কার্যকর ভূমিকায় আসা উচিত, এবং এটা যদি না হয় তাহলে কোনো কোনো জায়গায় তো তারা করছেন, অনেক রাষ্ট্রেই কিন্তু তারা মানে কড়া ভূমিকা রাখতেছেন, আমরা লক্ষ্য করছি জাতিসংঘ অন্যান্য জায়গায়। আবার কোনো কোনো জায়গায় দেখা যায় তাদের মানে অবস্থানটা খুবই একটা বিবৃতির মধ্যে, একটা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ, সেখানে এটাই আমরা দেখতে পাচ্ছি। এটা হলে তাহলে এই সংস্থার প্রতি মানুষের যে শ্রদ্ধাবোধ, এটা কিন্তু আরও কমতেছে অলরেডি, বা অনেক নাই বললেই চলে আর কি। তারা বিশ্ব এই মোড়লেরা, তারা এই যে ডুয়েল রোল এবং ডাবল স্ট্যান্ডার্ড নীতি তারা নেন, এটা কিন্তু আমরা প্রত্যাশা করি না। আমরা আশা করব যে তারা সবার জন্য একই নীতি, একই মানবাধিকার, অধিকার সংরক্ষণের জায়গায় তারা ভূমিকা রাখবে, এটি আমাদের প্রত্যাশা। সবশেষ প্রশ্ন করব মোহতারাম, সেটি হচ্ছে যে আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, মুসলিম বিশ্বে কিন্তু এই আলোচনাগুলোই গত 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েল গাজায় হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত হয়ে আসছে, যে আমরা মনে করছি যে এই বুঝি কিছু একটা হবে, এই বুঝি গাজার পক্ষে কেউ দাঁড়াবে, এই বুঝি গাজার মানুষের দুঃখ দুর্দশার সমাপ্তি ঘটবে, কিন্তু হচ্ছে না। এবং আর আন্তর্জাতিক সংস্থাগুলো যখন নিষ্ক্রিয় হয়ে রয়েছে, মুসলিম বিশ্বও যখন গাজা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাহলে গাজার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? গাজাকে সর্বশেষ মানুষটাকে হত্যা করা পর্যন্ত কি আমাদের অপেক্ষা করতে হবে? দেখুন, মানুষ কিন্তু অনেক কিছু করতে চায়। আমি যদি বাংলাদেশ পার্সপেক্টিভে বলি, বিগত দিনে ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ কিন্তু আমাদের দলের সবাইকে হত্যা করতে চেয়েছে, কিন্তু না, পারে নাই। কারণ মানুষের কয়েকটা জিনিসের নাটাই কিন্তু আল্লাহর হাতেই। মানুষের হায়াত, মত, রিজিক, এগুলো আপনি অনেক চেষ্টা করেও কিন্তু রুখে দিতে পারবেন না, আপনি এটা ক্লোজ করতে পারবেন। সুতরাং গাজার মানুষকে, এই ইমানদারদেরকে, সত্যপন্থীদেরকে
অবশ্যই আল্লাহ তাআলা এই রাষ্ট্রটিকে টিকিয়ে রাখবেন। এবং আমরা ইতিহাস থেকে যদি পড়ি, আমরা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী দেখি, তাহলে ইসরায়েল কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে এবং শেষ ইহুদি সেও কিন্তু গাছের পেছনে কিন্তু পালিয়ে যাবে, কিন্তু গাছ বলে দেবে যে আমার এখানে কিন্তু একজন ইহুদি আছে। এটাই হচ্ছে আল্লাহ রাসূলের বক্তব্য থেকে, হাদিস থেকে আমরা জানি। সুতরাং আপনি অন্যায় অবিচার করে আপনি টিকে যাবেন, গোটা পৃথিবী সব শেষ করে ফেলবেন, এটা আমি একজন ইমানদার হিসাবে আমি মনে করি না। বরং খুব অচিরেই গাজাবাসীর বিজয় হবে, ফিলিস্তিনের বিজয় হবে এবং ইসরায়েল পরাজিত হবে এবং বুলুণ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম এবং সেই জন্য আমরা আবারও সবাইকে তার তার জায়গা থেকে কার্যকর ভূমিকা পালনের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এবং ইসলামের যে ভবিষ্যৎবাণী, গোটা পৃথিবীতে কিন্তু খেলাফত মিনহাজি আল্লাহ নবুয়ত, এই পদ্ধতিতে ইসলাম কায়েম হবে। তার মানে হচ্ছে জুলুমতন্ত্র, সৌরতন্ত্র সব কিছুর কিন্তু অবসান হবে। এই জন্য আগামী দিনের বিশ্ব ইসলামের বিশ্ব ইনশাআল্লাহ, আগামী দিনের বিশ্ব কালেমার বিশ্ব ইনশাআল্লাহ, কোরআনের বিশ্ব হবে, আমরা সেটি প্রত্যাশা করছি। এই জন্য আজকে দরকার হচ্ছে আমরা যারা মুসলমান তাদের দাওয়াতি চরিত্রের মাধ্যমে মানুষের কাছে ইসলামের সে সৌন্দর্য, আমি একটু আগে যেগুলো বলেছি এগুলো আমার মধ্যেও নাই, এগুলোকে তুলে ধরতে যদি আমরা পারি তাহলে ইনশাআল্লাহ যারা একবারে মানে আল্লাহ তাআলা তাদের কলবে মোহর মেরে দিয়েছেন, হেদায়েত নসিবে নেই, তারা থাকবে আবু জেহেল আবু লাহাবের লোক, আর বাকিদেরকে আমরা ইসলামের পতাকা তলে শামিল করতে পারো। আল্লাহ তাআলা কোরআনে সেটাই বলেছেন যে তোমরা এখনো তোমাদের প্রতিপক্ষের ধ্বংস কামনা করো না, কারণ তাদের মধ্যে আল্লাহওয়ালারা রয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই আমাদের দাওয়াত, আমাদের অনেস্টি ইন্টিগ্রিটির মাধ্যমে আমরা যারা মুসলমান তারা যদি এই দাওয়াতি কার্যক্রম আমরা যদি পৌঁছাতে পারি, ভূমিকা রাখতে পারি কর্মের মাধ্যমে, তাহলে একটা পরিবর্তন আসবে এবং আসতেছে। তার প্রমাণ বাংলাদেশ সহ পৃথিবীর অনেক জায়গায় আছে ইনশাআল্লাহ, আমরা সেটি দেখতে পাবো ইনশাআল্লাহ। মুহতারাম, আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাকেও ধন্যবাদ, আপনি অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। আমি আমার ক্ষুদ্র যোগ্যতার আলোকে আমি বলবার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের আসর আমরা এখানেই শেষ করছি। কথা হবে মুখোমুখি পডকাস্টের অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সম্মানিত অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ওমান উপসাগর এবং ভারত মহাসাগরের উত্তরাংশে ক্ষেপণাস্ত্র যুদ্ধের মহড়া দিল ইরানের নৌসেনা। সে দেশের সরকারি সংবাদ মাধ্যম জানাচ্ছে ইকতেদার 1404 নামে ওই নৌযুদ্ধের মহড়া হয়েছে। আর বিরতি ভেঙে ইরানের এই মহড়াকে বিশেষজ্ঞরা বলেছেন ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি। এরই মাঝে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছেন ইরান যুক্তরাষ্ট্রের কাছে কখনোই মাথা নত করবে না। এই ঘোষণার কয়েকদিন আগে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসের জাদে জানিয়েছেন ইরানের বাইরেও অনেক দেশে অস্ত্র তৈরির কারখানা স্থাপন করেছে তেহরান। ওমান উপসাগর আর ভারত মহাসাগরে দুদিনে মহড়া ইরানের নৌবাহিনী উন্নত প্রযুক্তির বিভিন্ন নৌকোচ এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। সেগুলি ভূপৃষ্ঠ ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে তেহরানের দাবি। যুদ্ধ মহড়ায় অংশ নিয়েছিল গাইডেড মিসাইল ক্রুজার জেনেভেহ এবং ডেস্ট্রয়ার গোত্রের যুদ্ধজাহাজ সাবালান। তারা পরীক্ষা করেছে নাসির গাদির কদর নামের বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্রের। মহড়ায় ইরানের বায়ুসেনার বিমান এবং ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ইউনিট অংশ নিয়েছিল বলেও জানিয়েছে খামেনির দেশ। সোমবার ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ যে কোনো মুহূর্তে আবার তেহরান তেল আবিব সংঘর্ষ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন ইসরায়েল ও ইরানের মধ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি, বর্তমানে যা চলছে তা সাময়িক সংঘর্ষ বিরতি মাত্র, আমরা এখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি। তার এই মন্তব্যের পরেই সমুদ্র যুদ্ধের এই মহড়া হলো। ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পরে এই প্রথমবার যুদ্ধের মহড়ার আয়োজন করল ইরানের ফৌজ। এদিকে দেশের বাইরে অস্ত্র কারখানা তৈরি করছে ইরান, এমনটাই জানালেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদা। শুক্রবার রাতে স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় আজিজ বলেন, আমরা বেশ কিছু দেশে অস্ত্র কারখানা তৈরি করেছি, কোন কোন দেশে তা আমরা এখনো প্রকাশ্যে আনছি না। গত জুন মাসে ইরান এবং ইসরায়েলের মধ্যে 12 দিন ধরে সংঘর্ষ চলছিল। আমেরিকাও জড়িয়ে পড়েছিল সেই সংঘর্ষে। পরবর্তী সময়ে যুদ্ধবিরতি হলেও চাপা উত্তেজনা রয়ে গিয়েছে। এই অবস্থায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও আমেরিকা এবং ইসরায়েল উভয়েই ইরানের উপর চাপ দিয়ে আসছে। ইরান পরমাণু শক্তি বৃদ্ধির চেষ্টা করলে আবার ইরানে হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে দুদেশেই, পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে তেহরানও।
বস্তুত জুন মাসে পশ্চিম এশিয়ার সংঘর্ষের সময়ে ইরানের ফোর্ডো, নাতানস এবং ইস্পাহান পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল আমেরিকার সামরিক বাহিনী। তবে ওই হামলায় ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রের কতটা ক্ষতি হয়েছে তা নিয়ে প্রশ্ন এখনও রয়ে গেছে। অনেকেরই দাবি ওই হামলায় ইরানের পরমাণু গবেষণা হোঁচট খেলেও তা পুরোপুরি ধ্বংস করে দেওয়া যায়নি। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির অগ্রগতি নিয়ে হতাশ ট্রাম্প। জানিয়েছেন আগামী 2 সপ্তাহের মধ্যে এ নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন। ট্রাম্পের এমন হুমকির মাঝেই রুশ বিদেশমন্ত্রী দাবি করলেন পুতিন জেলেনস্কির মধ্যে কোথাও বৈঠকের পরিকল্পনা নেই। সময়টা ভালো যাচ্ছে না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। চেষ্টা করেও তিনি পূর্ব ইউরোপের শান্তি ফেরাতে পারছেন না। কাটছে না রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের জটিলতা। কিছুদিন আগে আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন ট্রাম্প। সেখান থেকে বেরিয়ে দাবি করেছিলেন বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ঘোষণা আসে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে রাজি হয়েছেন পুতিন। কিন্তু সম্প্রতি বিদেশমন্ত্রী সের্জেই লাভরভ অন্য কথা বললেন। তিনি সাফ জানিয়ে দিলেন রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রনেতার মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনাই নেই। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ট্রাম্পের দাবি নিয়ে এটাই এখনো পর্যন্ত ক্রেমলিনের সবচেয়ে স্পষ্ট ঘোষণা। আমেরিকার সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। সেখানেই তিনি দাবি করেছেন পুতিন এবং জেলেনস্কির মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনাই নেই। কারণ যে কোনো বৈঠকের জন্য আগে প্রয়োজন এজেন্ডা বা আলোচ্য বিষয়বস্তু। দুই রাষ্ট্রনেতার বৈঠকের তেমন কোনো বিষয়বস্তু এখনো খুঁজেই পাওয়া যায়নি, তাই বৈঠক আয়োজন করা সম্ভব হচ্ছে না। আলাস্কা থেকে ট্রাম্প জানিয়েছিলেন পুতিন এবং জেলেনস্কি মুখোমুখি বসবেন। প্রয়োজনে সেই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট নিজেও উপস্থিত থাকতে পারেন। পুতিনের সঙ্গে বৈঠকের পর বল জেলেনস্কির কোর্টে ঠেলে দিয়েছিলেন ট্রাম্প। বলেছিলেন এবার সবটা প্রেসিডেন্ট জেলেনস্কির উপর নির্ভর করছে। হোয়াইট হাউসে ফিরেই তিনি জেলেনস্কি এবং ইউরোপের নেতাদের সঙ্গে আরও একটি বৈঠকে বসেন। যুদ্ধ চালানোর জন্য তিনি যে অনবরত চেষ্টা করে চলেছেন তাতে সন্দেহ নেই। তবে তাতে কতটা লাভ হচ্ছে লাভরভের বক্তব্যের পর তা নিয়ে সংশয় তৈরি হলো। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সমঝোতার সম্ভাবনা নিয়ে নতুন করে তৈরি হলো জটিলতা। রুশ বিদেশমন্ত্রীর আরও একটি দাবিকে ঘিরে শোরগোল শুরু হয়েছে। তিনি জানিয়েছেন ইউক্রেনের যে নিরাপত্তার নিশ্চয়তার কথা বলা হচ্ছে রাশিয়াও তাতে যোগ দিতে চায়। ইউক্রেন বা ইউরোপের নেতারা এই সম্ভাবনাকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি ওভাল অফিসে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে হতাশা গোপন করেননি ট্রাম্প। বলেছেন আমি এটা নিয়ে একেবারেই খুশি নই। আগামী 2 সপ্তাহের মধ্যে এই বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মনে করা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের প্রধানদের আপাতত কিছুটা সময় দিতে চাইছেন তিনি। পরিস্থিতি পর্যালোচনা করে পরে সিদ্ধান্ত নেবেন। এনবিসি নিউজে পৃথক একটি সাক্ষাৎকারে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আবার দাবি করেছেন রাশিয়া গুরুত্বপূর্ণ কিছু দাবি থেকে সরে এসেছে। যুদ্ধ শেষ হলে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা স্বীকার, নিরাপত্তা নিশ্চয়তার মতো বিষয় তার মধ্যে রয়েছে। ভ্যান্সের কথায় নিশ্চয়ই এখনো উভয় পক্ষের মধ্যে সম্পূর্ণ সমঝোতা হয়নি, তাহলে তো যুদ্ধটাই আর হতো না। কিন্তু আমরা কূটনৈতিক পদ্ধতিতে এগোচ্ছি, ভরসা রাখছি। বেশ কিছুদিনের বিরতি ভেঙে হঠাৎ প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর প্রকাশ্যে এসেই তিনি যে হুঙ্কার দিলেন তাতে তোলপাড় সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে, এমনটাই দাবি করেছেন একাধিক বিশ্লেষকরা। تروریست صهیونیستی با قدرت عمل খামেনি নতুন করে হুঙ্কার দিয়ে বলেছেন ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না। তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও কথা বলেন। বিশেষজ্ঞরা বলছেন বিরতি ভেঙে হঠাৎ খামেনির এমন কড়া হুঙ্কার ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে। আর সেই ইঙ্গিত নিয়েই নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি, যা যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে নতুন করে ভাবতে বাধ্য করছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। রোববার এই আহ্বান জানিয়ে তিনি বলেছেন ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না। রাজধানী তেহরানের এক মসজিদে দেওয়া এই বক্তব্যটি পরে খামেনির সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হওয়ার 2 মাস পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের ওই আহ্বান জানিয়েছেন খামেনি। সেই যুদ্ধে সীমিতভাবে অংশ নিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার বোমা ব্যবহার করে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। বর্তমানে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনি অভিযোগ করে বলেন গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল তা ছিল ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতি করার পরিকল্পনার অংশ। তিনি বলেন একেবারে যুদ্ধের শুরুতেই ইরান আক্রান্ত হওয়ার পরদিন আমেরিকার এজেন্টরা ইউরোপে বৈঠক করেছেন। সেই বৈঠকে ইরানের ইসলামী শাসন ব্যবস্থার পতন নিয়ে আলোচনা হয়েছিল। খামেনি বলেন যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য হলো ইরানকে নিজের ইচ্ছা মতো চালানো এবং ওয়াশিংটনের আনুগত্যে বাধ্য করা। তবে জুনের যুদ্ধ ইরানকে ভাঙেনি, বরং আরো শক্ত করেছে বলে মনে করেন দেশটির এই সর্বোচ্চ নেতা।
তিনি বলেন, ইরানি জাতির পক্ষ থেকে দেশের সেনাবাহিনী সরকার দৃঢ়ভাবে দাঁড়িয়ে শত্রুদের শক্তিশালী আঘাত করেছে। বিদেশি শক্তিগুলো এখন ভেতর থেকে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন খামেনি। তিনি বলেন, শত্রুর মূল কৌশল হলো দেশে বিভেদ তৈরি করা। আমেরিকা আর ইসরায়েলের এজেন্টরা ইরানি সমাজে ফাটল ধরানোর চেষ্টা করছে। দেশবাসীর প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আজ আল্লাহর অশেষ কৃপায় দেশ ঐক্যবদ্ধ। মতের অমিল থাকলেও যখন দেশের সামগ্রিক ব্যবস্থা, রাষ্ট্র ও শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর প্রসঙ্গ আসে, তখন জনগণ ঐক্যবদ্ধ হয়ে যায়। 1979 সালের ইসলামী বিপ্লব আর যুক্তরাষ্ট্র দূতাবাসে জিম্মি সংকটের পর থেকেই ইরান আমেরিকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে। তারপর থেকে দেশটির বিরুদ্ধে একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের এসব নিষেধাজ্ঞার বেশিরভাগই ইরানের পারমাণবিক কর্মসূচির উপর আরোপ করা হয়েছে। ওয়াশিংটন ও তার মিত্ররা অভিযোগ করে বলেছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানাতে চাইছে, যা তেহরান বারবার অস্বীকার করছে। গত জুনে ইরান আমেরিকার পারমাণবিক আলোচনার 6ষ্ঠ দফার বৈঠক শুরুর আগেই তেহরানে হামলা চালায় ইসরায়েল। যুদ্ধের কারণে সেই আলোচনা থমকে যায়। মঙ্গলবার ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইরানের। তবে ইউরোপীয় শক্তিগুলো হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোনো চুক্তিতে না পৌঁছলে ইরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবে তারা। আর এমন সম্ভাবনা থেকেই আগে ভাগে হুঙ্কার দিয়ে রাখলেন খামেনি, এমনটাই বলছেন বিশ্লেষকরা। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।